তোর বিয়ে পাকা হয়েছে চৈত্র, জমিদারের বড় ছেলের সাথে। ওই যার বউটা মরলো না, পরবর্তী জমিদার প্রহরে নেওয়াজ। মামাতো বোন সাথীর কথায় চোখ পিটপিট করে তাকায় চৈত্রিকা। বেশ অবাকই হয়েছে বটে সে। তার বিয়ে কিনা বিবাহিত পুরুষের সাথে। তার বয়স কেবল 17, আর তার জানা মতে জমিদারের সেই ছেলে তার চেয়ে দ্বিগুণ বয়সী। যেমন রাগী তেমন গম্ভীর, তেজি, অহংকারীও বটে। সেই ছেলেকে পুরো গ্রাম ভয় পায়। জমিদার চয়ন রেনোয়াজের দয়া মায়া থাকলেও প্রহর রেনোয়াজের মধ্যে দয়া মায়া চেটে ফোটাও নেই। নেই মানুষকে বোঝার ক্ষমতা। সুদর্শনী পুরুষের মনে কোনো নারী দাগ টানতে না পারলেও তার বহু মহুয়া ভীষণ করে দাগ টেনেছিল। সে বইয়েরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্রায় 3 মাস আগে। চৈত্রিকা নিজের হাতে চুলগুলো আলগোছে খোপা করে নিল। বারান্দা ছেড়ে উঠে নিজের মাটিতে গড়াগড়ি করা শাড়ির আঁচল ঠিক করতে করতে অনুভূতি শূন্যের মতো বলল, বিয়েটা কি মামা ঠিক করলো? সাথী মাথা নাড়ায়। চৈত্রিকা আর কিছু না বলে নিজের জায়গা ত্যাগ করে। সাথী জানে এই নিশ্চুপতার কারণ। সে জানে এই বিয়েটা চৈত্রিকা করবে। দীর্ঘশ্বাস নেয় সে। চৈত্রিকার ভাগ্যের কথা ভেবে আফসোস করে। এই তো গত বছর বাবা মা হারালো মেয়েটা। এই মেয়ে সৌন্দর্যের জন্য তার ফুপিমণিরা কতবার যে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। যেখানেই যাক না কেন আয়নারা সব সময় ওত পেতে থাকে। মায়াবী চোখে যখন মেয়েটা তাকায় তখন মনে হয় এর চোখেই ডুবে মারা যাবে। নামের মতোই তার তেজ। মেয়েটার দিকে তাকালে মনে হয় চৈত্র মাসের উত্তপ্ত রৌদ্রের মতোই চোখ ঝলসে যাবে। অথচ মেয়েটা কি ভীষণ শীতল স্বভাবে। মেয়েটা বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে হওয়া সত্ত্বেও এখানে পড়ে থেকে তাকে অত্যাচার সহ্য করতে হয়। জমিদারের সুপুত্রকে বিয়ে করাটা অনেক মেয়ের কাছে সৌভাগ্য হলেও চৈত্রিকার জন্য তা ভয়ঙ্কর। আর যদি হয় তা প্রহর রেনোয়াজের, তাহলে যে কোনো মেয়ে তার ভয়ঙ্কর রূপের কথা জানে। হঠাৎ তাদের নজর চৈত্রিকার দিকে পড়ার কারণ কি? চৈত্রিকা এলোমেলো পায়ে মামার ঘরে আসে। ঘরের বাহির থেকে টোকা দিয়ে বলল, আসবো মামা? ভেতর থেকে চৈত্রিকার কণ্ঠ শুনে আজম আলী লাফিয়ে উঠলেন। চকচক করা চোখ দুটো নিয়ে দ্রুত কণ্ঠে বলল, আয় চৈত্র। চৈত্রিকা নিজেকে শক্ত করে নেয়। আশেপাশে তাকিয়ে হাতের মুঠো শক্ত করে নিজের শাড়ি ঠিক করে নেয়। আঁচল দিয়ে নিজেকে ঢেকে ঘরের মধ্যে পা রাখে। আজম আলী দৌড়ে এসে চৈত্রিকার বাহুতে হাত রেখে বলল, বস এখানে। তার হাত দুটো শুধু ধরে রাখাতে নেই, হাত ততক্ষণে স্লাইড করা শুরু করে দিয়েছে। চোয়াল শক্ত হয়ে আসলেও স্বাভাবিকভাবে মামার হাত সরিয়ে নিতে নিলে আজম আলী সেই হাতই চেপে ধরে। চৈত্রিকা চমকে হাত সরাতে সরাতে বলে, হাত ছাড় মামা, আমি কিন্তু প্রহরী রেনুয়াজকে সব বলে দেব। প্রহরের কথা আসতে আজম আলী ভ্রু কুচকায়। হাতটা ছেড়ে দিয়ে সন্ধিহান কণ্ঠে বলে, প্রহর নেওয়াজকে কথা বল দিবি মানে? কি বলবি? আর তোর কথা সে শুনবে? চৈত্রিকা মৃদু হাসে। হাতের মুঠোয় রাখা সেলফি পিনটা হাতেই ঘুরাতে ঘুরাতে উত্তর দেয়, আপনি না আমার বিয়ে পাকা করে এসেছেন, তা প্রহরী রেনুয়াজের হবু বউয়ের গায়ে হাত লাগালে বুঝি উনি ছেড়ে দেবে আপনাকে? আতকে উঠে আজম। কি বললো এটা চৈত্রিকা? প্রহর আর চৈত্র? হিসাবটা গরমিল হলো। কোনো কিছু হাতড়েও খুঁজে পেল না। অবশেষে চৈত্রিকাকে বেশ ব্যস্ত কণ্ঠে শুধালো। তোকে কে বললো আমি বেপাকা করেছি? চৈত্রিকা উত্তর দিল না, শুধু বলল, তাদের বলে দিবেন আমি রাজি। এটুকু বলে ঘর ছাড়ে চৈত্রিকা। আজম আলী মাথায় হাত দিয়ে বসে পড়েন। তিনি যা ভাবছেন তা যদি হয় তবে ধ্বংসের খেলা শুরু হয়ে যাবে। একের পর এক পাপ ধীরে ধীরে শেষ হবে। শেষ হবে জমিদারের এক একটা পাপ। তার এই জমিদারি বেশি দিন কুলোবে না। ব্যস্ত পায়ে নিজের ঘর থেকে বের হয়ে ছুট লাগালেন জমিদার বাড়ির দিকে। চৈত্রিকা মামার ব্যস্ত পায়ে যাওয়াটা দেখে হাসল। গুনগুন করে গান ধরে ছোট ছোট পায়ে এগিয়ে এসে সাথীর কাছে ঘেঁষে দাঁড়ায়। সাথী কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, তুই তাহলে বিয়েটা করছিস? না করা কি আছে? কোনো মেয়ে কি চায় এত ভালো সম্বন্ধ ছেড়ে দিতে, তাও আবার আমার মতো বাপ মা মরা মেয়ে? অন্তত আমাকে বুঝতিস না চৈত্র, আমি তোকে চিনি। আমি জানি তোকে, তুই কতটা ঘৃণা পুষে রেখেছিস ওই জমিদারদের জন্য। তা তো আমার থেকে ভালো কারোর জানার কথা না, কিন্তু তাই বলে বিয়ে? চৈত্রিকা একটা কথারও জবাব দিল না, শুধু চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে, অথচ ওপরটা কত শান্ত।
এটাই কি চৈত্রিকার বৈশিষ্ট্য, যে মেয়ের রূপে চোখ ধাঁধিয়ে যায়, যাকে এক নজর দেখলে সহজেই মায়ায় পড়ে যাওয়া যায়? সেই মেয়ের মনের ভিতর এত জ্বলন্ত আগুন কেন? কেউ কি এই মায়াবী চেহারা দেখে খুনাক্ষরেও টের পাবে মেয়েটার ভেতরের দহন? সাথী কয়েক পল তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে বলে, আবার রুমে কেন গেছিলি? চৈত্রিকা ঠোঁট প্রসারিত করে হাসে। সাথীর হাতের ফাঁকে হাত গলিয়ে এগুতে এগুতে বলে, কেন আবার? আমি যে বিয়েতে রাজি তা বুঝি বলবো না? সাথী আর কিছু বলে না, চৈত্রিকার সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। চৈত্রিকা হাঁটতে হাঁটতে মুখে একটা কাপড় বেঁধে নেয়। সাথী জানে এটার মানে, তাই সে নিজেও মুখটা বেঁধে নেয়। দুজনেই শাড়ি ঠিক করে ফের হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতেই চৈত্রিকা শুধায়, মামি কোথায় রে সাথী? সকাল থেকে একবারও দেখলাম না যে। আমার একটু নানা বাড়ি গেছে, কি যেন কাজ আছে, তাই সকালেই বেরিয়ে গেছে। চৈত্রিকা আর প্রশ্ন করে না, তবে কাপড়ের নিচে থাকা তার মুখের কোণে লেগে থাকায় অদ্ভুত হাসি। কিছুটা পথ যাওয়ার পর বলে, কোথায় যাবি চৈত্র? তোর হবু দুলা ভাই অর্থাৎ জমিদারের বড় পুত্র প্রহরী নওয়াজের সাথে ছোট্ট একটা সাক্ষাৎ করতে যাচ্ছি। থেমে যায় সাথীর পা, আটকে উঠে দুপা পিছিয়েও যায়। আতঙ্কিত চোখে চৈত্রিকার দিকে তাকিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? ওইদিকে যাওয়া তো আমাদের জন্য নিষেধ। মা কি বলেছে মনে নেই তোর? মামি আমাদেরকে জমিদারের বাড়িতে যেতে নিষেধ করেছে। আমরা কি জমিদার বাড়িতে যাব নাকি গাধি? তাহলে কোথায় যাবি? চল, এখন যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই যাব। শুধু ছোট্ট একটা সাক্ষাৎ দিয়ে উধাও হয়ে যাব। সাথী চৈত্রিকার কথার মানে বুঝলো না, তবে ভয়টা পেল ভীষণ। যাবে না করেও চৈত্রিকার জিদের সাথে হার মেনে সে যেতে রাজি হলো। সাথীর এত ভয় পাওয়াটা মোটেও তার পছন্দ হয়নি, তবে এই ভয়ের কারণ তার কাছে অজানা নয়। দুজনে একটা বাগান পেরিয়ে পুকুর পাড়ে আসে। একটা বড় গাছের পেছনে লুকিয়ে আশেপাশে দৃষ্টি দিতেই সাথী আতঙ্কিত কণ্ঠে বলে, চৈত্র রে, আর এগোনোটা ঠিক হবে না রে। সামনে এগোনো মানেই বিপদ নিজের দিকে টেনে আনা। এমন ভুল করিস না। চৈত্রিকা জবাব দেয় না, আশেপাশে ভালো করে সতর্ক দৃষ্টিতে তাকায়। কেউ দেখে ফেলার চান্স নেই ভেবে সাথীর হাত টেনে এগোতে নেয়। সাথী না এগিয়ে করুণ কণ্ঠে বলে, যাস না চৈত্র, বিপদ হবে। কিচ্ছু হবে না, আমার উপর ভরসা নেই তোর? আছে তবুও। চৈত্রিকা থামিয়ে দিয়ে বলে, তবুও আর কিচ্ছু না। প্রহরী নওয়াজের কাছে আমার জবাব চাই। চৈত্রিকা ঠোঁট বাঁকিয়ে হাসে। সাথী দেখে না সেই হাসি, সে তখন আতঙ্কিত চোখে আশেপাশে তাকাচ্ছে। তার বারংবার মনে হচ্ছে বিপদ কাছে, অথচ চৈত্রিকা এসব কিছুই মানতেই নারাজ। শেষমেশ চৈত্রিকার কাছে হার মেনে সে চৈত্রিকার হাত চেপে মেপে পা ফেলে। গাছের আড়াল দিয়ে এগিয়ে একটা একতলার পাকা টিনশেড বাড়ির পেছন দিকে দাঁড়ায়। আরও একবার আশেপাশে ভালো করে দেখে নিয়ে জানালার ছোট্ট কপাটে চোখ রাখে। সাথীও এক পাশ দিয়ে চোখ রাখতেই চমকে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, আব্বা। সাথে সাথে মুখ চেপে ধরে চৈত্রিকা, ফিসফিস করে বলে, চুপ, কথা বলবি না, দেখ কি হয়। সাথী কেঁপে ওঠে। চৈত্রিকার এক হাত শক্ত করে চেপে ধরে তাকায় ঘরের ভেতর। সেখানে প্রহর রেনোয়াজের জায়গায় তার বাবা চয়ন রেনোয়াজ আর চৈত্রিকার মামা আজম আলী বসে কিছু নিয়ে আলোচনা করছে। আজম আলী জমিদারের উদ্দেশ্যে বলল, জমিদার সাহেব, আমি কখনো আপনার মুখের উপর কথা বলিনি। যখন যা বলেছেন তাই শুনেছি, আর যা অর্ডার করছেন তা সবটাই করেছি। কিন্তু এ কেমন প্রস্তাব? চৈত্রকে পুত্রবধূ করতে যাচ্ছেন মানে? জানেন না ও কার মেয়ে? চয়ন রেনোয়াজ বেশ গম্ভীর স্বরে বললেন, আমি সবই জানি, কিন্তু এখানে আমার কিছু করার নেই। তাছাড়া তোমার বোন আর বোন জামাই তো মারাই গেছে। তবু আরেকবার বলছি, একটু ভেবে দেখবেন। ওই মেয়ে কিন্তু এতটাও সহজ সরল না যতটা আমরা ভাবি। ওই মেয়ে ভয়ঙ্কর চৈত্র মাসের উত্তপ্ত রোদের মতন, তার তেজ, তার সত্তা। ভেবো না আজম আলী, তোমার ভাগ্নি একবার জমিদার গৃহে প্রবেশ করুক, তারপর দেখবে কিভাবে গ্রহণ তার বীজদান ভেঙে দেয়। আজম আলী সন্তুষ্ট হলেন না, মনে মনে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিলেন। তারপর বিদায় নিয়ে ঘর থেকে বের হতে হতে বলল, শালা বুড়ো, তুই তোর ছেলে মিলে যখন মরণ ডেকে আনতে চাস তাহলে তখন মর। ভেবেছিলাম সুন্দরী ভাগ্নিটাকে কাছে রেখে আনন্দ করব, এখন তাও হবে না। এই দুই শালার জন্য আমার 12 ভাতে সবসময় ছাই পড়ে। চৈত্রিকা নিজের মামা যাওয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কবে যেন সে নিজ হাতে এটাকে খুন করে দেয়। শুধুমাত্র মামি আর সাথীর জন্য এখনো সে চুপচাপ। এদের জন্য পাকাপোক্তভাবে কিছু করতেই হবে। সাথী ফ্যাল করে নিজের আব্বার যাওয়ার দিকে তাকায়। তার আব্বার চরিত্র সম্পর্কে সে খুব ভালো করেই জানে।
লোকটাকে তার আব্বা বলতেও ভীষণ ঘৃণা করে, অথচ বাস্তব শুদ্ধ এই লোকটাই তার জন্মদাতা। নিজেকে সামলে চৈত্রিকার দিকে তাকিয়ে বলে, জমিদারের বড় পুত্র তো এখানে নেই চৈত্র এখন। চৈত্রিকা ভ্রু কুচকায়। আসলে তো আজকের প্রহর এখানে নেই কেন? ভাবতে ভাবতে তাদের বক্ষ কাঁপিয়ে এক কণ্ঠ ভেসে আসে। কে ওইখানে? কি করছো এখানে দাঁড়িয়ে? পড়ার রুমে চেয়ারে বসে বসে কলম চিবোচ্ছে চৈতালি। বার কয়েক আর চোখে তাকিয়েছে তার মাস্টার মশাই নিবিড়ের দিকে। নিজের খাতার দিকে তাকিয়ে বিরক্ত হলো সে। কলম রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাস্টার মশাই, একটা কথা বলি। নিবিড় গম্ভীর স্বরে বললেন, আগে যা করতে দিয়েছি তা করো। আগে কথাটা বলি। না। অর্থে ঠোঁট উল্টায়। গাল ফুলিয়ে দুগালে হাত রেখে নিজের অঙ্ক খাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চকচকে চোখ নিয়ে বলল, মাস্টার মশাই জানেন, আমার সই হিমানির কদিন পর বিয়ে। ওর বাবা ওর জন্য কত কত জিনিস কিনে এনেছে। ইস, কি সুন্দর বেনারসি গহনা। আচ্ছা মাস্টার মশাই, ওর বিয়ে উপলক্ষে আমাকে ছুটি দিবেন না? নিবিড় এবার চোখ মুখ কুচকে তাকায় অর্থের দিকে। এই মেয়েটা পড়ালেখায় এত ফাঁকিবাজ কেন সে ভেবে পায় না। আচ্ছা, জমিদার বাড়ির মেয়ের মাথায় এত এই গোবর ভরা কেন? হবে না, পরে কম সারাদিন লাফানো ঝাপানো আর বক বক নিয়ে ব্যস্ত থাকে। নিবিড় না পারে দুঘা লাগাতে আর না পারে এসব সইতে। নেহায়েতি জমিদারের মেয়ে বলে সে বাধ্য হয়ে পড়াচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে একবার অর্থের খাতার দিকে তাকিয়ে বলে, তুমি অঙ্কটা শেষ করবে নাকি আমি তোমার মেজো ভাইকে ডাকবো? অর্থে ফট করে খাতায় মন দেয়। মেজো ভাইকে সে প্রচন্ড ভয় পায়। এর আগে দুবার অর্থেকে থাপ্পড় মেরেছিল। মাঝে মাঝে চৈতালি এর ওর বিয়ে দেখে আর আফসোসে সুরে বলে, ইস, এরা সবাই বিয়ে করে পড়ালেখা থেকে কি সুন্দর ছুটি পেয়ে গেছে। কবে যে আব্বাজান আমার বিয়েটা দিবে। নিবিড় চুপচাপ চৈতালির অঙ্ক খাতার দিকে তাকিয়ে থাকে। সামনের মেয়েটার এসএসসি পরীক্ষা, অথচ পড়াশোনায় পুরোটাই ডাব্বা। চয়ন রেনুয়াজের 3 পুত্রের পর এই একটি মাত্রই কন্যা, সবচেয়ে আদরে। মেয়েটা ভীষণ বোকাশোকা, সারাদিন বাচ্চাদের মতো লাফানো আর অতিরিক্ত কথা বলা ছাড়া কিছু পারে না। চয়ন রেনুয়াজ মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায়। এই তো কিছুদিন আগে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকে 1-2 সাবজেক্টে ফেল করলেও চৈতালি ফেল করেছে পুরো 5টা সাবজেক্টে। অদ্ভুতভাবে তার মধ্যে বাংলাও আছে। অঙ্কে পুরো 100-এর মধ্যে ইয়া বড় গোল্লা নিয়ে বসে আছে। যেখানে চয়নের বড় ছেলে প্রহর আর ছোট ছেলে চিত্র পড়ালেখায় সবসময় প্রথম, সেখানে চৈতালির এহেনে রেজাল্ট দেখে পুরো বাড়ি হতাশ। মেজো ছেলে পিয়াস এইচএসসি পরীক্ষার পর পড়ালেখা ছেড়ে দিয়েছিল, তবুও তো তার রেজাল্ট এত খারাপ না। এসব ভাবলেই চয়ন শুধু হতাশার শ্বাস ফেলে। আদরের একমাত্র মেয়ে হয়, সে কিছু বলেও না। চৈতালির গোবর পড়া মাথার জন্য তার কোনো শিক্ষকও টিকে না। সবাই জমিদারের কাছে ভয়ে ভয়ে হলেও বলে দেয় এই মেয়েকে তারা পড়াবে না। শেষমেশ এই গ্রামে ছেলে মেয়েদের পড়ায় নিবিড়কে ধরে এনেছে মেয়েটার মাথায় গোবর থেকে সার উৎপাদনের জন্য। তবে মনে হয় না এই কাজ নিবিড়ের দ্বারা হবে বলে। নিবিড় যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন চৈতালি কলমের গুঁতো দেয় তাকে। অন্যমনস্ক হয় খানিকটা, চমকায় নিবিড়। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার? আমি কিন্তু সত্যি সত্যি তোমার মেজো ভাইকে ডেকে আনবো। অর্থি চোখের পাতা কয়েক ঝাপটিয়ে ভীতর স্বরে বলে, আপনি সবসময় এমন করেন কেন মাস্টার মশাই? একটাই তো কথা বলবো, এতে মেজো ভাইকে কেন ডাকবেন? যা বলবে তাড়াতাড়ি বলে অঙ্কে মন দাও, নয়তো এবার পিঠে লাঠির বাড়ি পড়বে। কিছুদিন পর হয়তো বড় ভাইজানের বিয়ে, তখনও কি আমাকে ছুটি দিবেন না মাস্টার মশাই? নিবিড় অবাক হয়ে বলে, তোমার বড় ভাইয়ের বিয়ে? চৈতালির চোখ চকচক করে ওঠে। মাথা কিছুটা নিবিড়ের দিকে এগিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি আম্মাজানের কথা। হয়তো এ মাসের ভাইজানের বিয়ে। কার সাথে বিয়ে? অর্থি মন খারাপ করে বলে, সে তো জানি না, তবে ভাবিজান নাকি অনেক রূপবতী, একদম চন্দ্রের মতো। কিন্তু আমার মহুয়া ভাবে বেস্ট ছিল, কেন যে সে চলে গেল। চৈত্রিকার সাথে ফাঁকা ঢোক গিলে ধীরে সুস্থে পেছনে ফিরে তাকায়। একটা ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত ছেড়ে বাঁচে। ছেলেটা তখনও তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈত্রিকার সাথে কোনো উত্তর না পেয়ে সে এগিয়ে আসে। মাথা উঁচিয়ে দুজনকে দেখে বেশ ভাবুক স্বরে বলে, মুখ কাপড় দিয়ে বাঁধা কেন? এখানে কি করছিলে তোমরা? চৈত্রিকা খানিকটা হাসে। বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে,
এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম গো। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? জানো না এখানে জমিদাররা থাকে? হ্যাঁ, আসলে আমার বোনের না ভীষণ পানি পিপাসা পেয়েছিল, তাই দাঁড়িয়ে গেছি। আমরা এক্ষুনি চলে যাব, তুমি যাবে? পিচিটা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট প্রশস্ত করে হাসে। চৈত্রিকার সাথে সাথে পা মিলিয়ে সেও হাঁটতে হাঁটতে বলে, তোমরা পানি খেয়েছো নাকি এনে দেবো? না, খেয়েছি, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আমার মা জমিদারের বাড়িতে কাজ করে। চৈত্রিকা ওহ বলে। পিচি ছেলেটার সাথে কতক্ষণ এটা ওটা নিয়ে কথা বলে। জানতে পারে ছেলেটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব সহজেই মিশে গেল চৈত্রিকার সাথে। চৈত্রিকার মুখের কাপড় দেখে ওদিকে আঙ্গুল তুলে বলে, তোমরা এমন মুখে কাপড় বেঁধেছো কেন? আসলে হয়েছে কি, আমাদের বাড়ির নিয়ম এটা। আব্দুল্লাহ ঠোঁটের কোণে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলে। ও আচ্ছা। সাথী চৈত্রিকা আব্দুল্লাহ এগোতে এগোতে গল্প করে। এক পর্যায়ে চৈত্রিকা হাসতে হাসতে বেশ কৌশলে জিজ্ঞাসা করে প্রহরের কথা। আব্দুল্লাহ ফাঁকা ঢোক গিলে মুখটা শুকনো করে ফেলে। বেশ মিনমিনি স্বরে বলে, এই জমিদারের পুত্রের কথা আমাকে বলিও না, আমি কিছু জানি না। বলেই চৈত্রিকার হাত ছেড়ে ছুটে পালায়। চৈত্রিকার কপালে ভাঁজ ফেলে সেদিকে তাকিয়ে থাকে। সাথে ভীত দৃষ্টিতে তাকায়। আতঙ্কিত স্বরে বলে, আব্দুল্লাহ ভয় পেয়েছে বলে মনে হলো না। চৈত্রিকা মাথা নাড়ায়। ভীত বোনটির হাত শক্ত করে চেপে ধরে। তারপর নিজেদের বাড়ির দিকে হাঁটা লাগায়। চৈত্রিকাদের যাওয়ার দিকে তাকিয়ে দূরে থেকে হাসে কেউ। চৈত্রিকারা চোখের আড়াল হতে তার অবয়ব মিলিয়ে যায় ক্ষণ মুহূর্তে। চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। ঝিঝি পোকার শব্দ আর থেকে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। সবকিছু উপেক্ষা করে রাতের অন্ধকারে চৈত্রিকা বসে আছে দিঘির পাড়ে। আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চাঁদের আলো সরাসরি তার মুখে আছড়ে পড়ছে। এক ধ্যানে তাকিয়ে আছে পানির দিকে। আশেপাশে কি হচ্ছে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। স্বচ্ছ জলে চাঁদের প্রতিবিম্ব দেখে হাসে। বিড়বিড় করে বলে, চন্দ্র। সেই সময় ধীর পায়ে এগিয়ে আসে সাথী। মেয়েটা তুলনার চেয়ে একটু বেশি ভীতু। বার কয়েক ঢোক গিলে বলে, এই চৈত্র, তুই রাতের বেলা এখানে কি করিস? আব্বা জানলে কি হবে? চৈত্রিকা জবাব না দিয়ে হাসে। শান্ত চোখে তাকায় সাথীর দিকে। সাথী চমকে ওঠে। ভীত দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের শাড়ি আঁকড়ে ধরে। চৈত্রিকা স্বাভাবিকভাবেই বলে, এখানে বসো, গল্প করি। সাথী কোনো রকমে ভাঙা ভাঙা ভাবে বলে, না না, তুই বাড়ির মধ্যে আয়। চৈত্রিকা মুখ ফিরিয়ে নেয়। চোখে মুখে ভেসে ওঠে ভয়ঙ্কর রাগ। নিজের জায়গা ছেড়ে উঠে দু পা এগিয়ে রাতের বেলাতে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। তারপর পানির দিকে নিজের কাপা কাপা প্রতিবিম্বের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, বিশ্বাসঘাতকতার শাস্তি কি সাথী? সাথী চমকায়। দ্রুত পায়ে চৈত্রিকার কাছে এসে তার হাত চেপে ধরে। হাত ধরে টেনে তুলতে তুলতে বলে, রাতের বেলাতে একা একা চলে আসিস, তোর ভয় করে না? সেই রাতের পর আমার ভেতরে আর কোনো ভয় বলে কোনো বস্তুই নেই। সাথী আর জবাব দেয় না। টেনে নিয়ে কোনো রকমে বাড়ির ভেতরে ঢুকে। সবাই ঘুমিয়ে ব্যস্ত। রাতের বেলাতে চৈত্রিকাকে দেখতে মাঝে মাঝে খুব ভয় লাগে সাথী। অন্যদিন সাথীর মা যায় চৈত্রিকার কাছে, তবে আজ তার মা নেই। সাথী চৈত্রিকাকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে দেয়। চৈত্রিকা কোনো শব্দ না করে শুয়ে পড়ে। সাথী তার মাথায় হাত বুলিয়ে দেয়। চোখ বন্ধ করে নেয় চৈত্রিকা। চোখের সামনে ভেসে উঠে রক্তমাখা বাবার মুখ। বারবার বলছে, পালিয়ে যা চৈত্র। ধপ করে চোখ মেলে। সাথীকে বলে, সাথী তুই ঘুমিয়ে পড়, আমি একাই ঘুমিয়ে যাব। সাথী দীর্ঘশ্বাস ফেলে পাশে শুয়ে পড়ে। দুজনের মাঝে অনেকক্ষণ নীরবতার পরে সাথী মিনমিন করে বলে, তুই কি সত্যি বিয়েটা করবি চৈত্র? ভেবে দেখেছিস এসবের পর কি হতে পারে? ভেবেছি, আর এইসবের পর ধীরে ধীরে পাপ মুক্ত হবে। জমিদারের পাপের বোঝা একটু বেশিই হয়ে গেছে। চৈত্রিকার নির্দ্বিধায় স্বীকার করে নেওয়া দেখে বেশ অবাক হয় সাথী। কিছু বলতে নিবে তার আগে দরজায় খটখট শব্দ হয়। সাথী ভয়ে আঁকড়ে ধরে চৈত্রিকার হাত। চৈত্রিকা একবার সাথীর দিকে তাকিয়ে আরেকবার তাকায় দরজার দিকে। পরপর দুবার দরজায় কড়া নাড়ার শব্দ হওয়ার পর একাই থেমে যায়। সাথী ভয়ে ভয়ে বলে, আব্বা আসলো নাকি চৈত্র? তোর আব্বা এখনো এতটা কুলাঙ্গার হয়নি যে মেয়ের ঘরে আসবে কর্ম করতে। সাথীর মুখটা শুকিয়ে যায়, তবে আঁকড়ে ধরে থাকা হাতটা নরম হয় না। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে সাথীর হাত ছাড়াতে নিলে সেই হাত আরো শক্ত করে ধরে রাখে সাথী। মাথা নাড়িয়ে বোঝায় না, তবে সে বারণ শুনে না চৈত্রিকা। ধীর স্বরে আশ্বস্ত করে বলে, ভয় পাস না, আমি আছি তো। তবুও সাথী ছাড়তে চায় না।
চৈত্রিকা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ঘরের কোণা থেকে রামদা তুলে নেয়। ধীর পায়ে এগিয়ে আস্তে আস্তে দরজা খুলে দেখে ওপাশে কেউ নেই। ভ্রুকুচকে আশেপাশে তাকিয়ে জায়গাটা পরখ করে নিয়ে নিচে তাকাতে চোখে পড়ে এক টুকরো সাদা কাগজ। চৈত্রিকা দা হাতে নিয়ে সাবধানে কাগজ তুলে নিয়ে দরজা আটকায়। বিছানায় এসে আলগোছে কাগজটা খুলতেই চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা, সাবধান, কাল প্রহর রেজওয়ান তোমার সাথে দেখা করতে আসবে। চৈত্রিকা ঠোঁট বাঁকিয়ে হাসে, সাথে উকি দিয়ে লেখাটা পড়ে বেশ চমকায়। উত্তেজনা ভয়ে হালকা জোরে বলে ফেলে, পরে না আসবে মানে কি? উনি কেন আসবে? চৈত্রিকার সাথে সাথে সাথীর মুখ আটকে ধরে, চোখ রাঙিয়ে বলে। তোর বাপরে জানাচ্ছিস চিল্লায় চিল্লায়? সাথী শান্ত হয়, বেশ শান্ত স্বভাব নিয়ে বলে, তোকে এই কাগজটা দিয়ে গেল কে? আর সে জানলো কেমনি কাল প্রহরে নওয়াজ আসবে? ঘুমা, অনেক রাত হয়ে গেছে। সাথী বুঝলো চৈত্রিকা বিষয়টা এড়িয়ে গেল। কে ওকে খবর দিল? কে পেছন থেকে সাহায্য করছে ওকে? মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে চোখ বন্ধ করে নেয়। চৈত্রিকা কাগজটা হাতে নিয়ে অদ্ভুত স্বরে বলে, তবে প্রথমবারের মতো কোনো এক পশুর মুখোমুখি হব। সকাল সকাল আজম আলী জমিদার বাড়িতে হাজির হয়েছে। জমিদার গিন্নি পল্লবী তাকে ভদ্রভাবে বসতে দিল। মনে মনে সে ভীষণ চটে আছে। এই গ্রামের সব থেকে চরিত্রহীন লোক হচ্ছে আজম আলী। যে কোনো মেয়ে থেকে মহিলা সবাই তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। সেই লোককে নিজের বাড়িতে দেখে মাথায় আগুন জ্বলছে পল্লবীর। চয়ন রেনোয়াজের উপর সে ভীষণ রকম ক্ষিপ্ত হয়ে আছে। কোনো রকমে একজন দাসীকে দিয়ে টুকটাক নাস্তা পাঠিয়েছে সে, অথচ আজম আলী সেই দাসীর সাথে অসভ্যতা করার চেষ্টা করে। দাসী এসে মাথা নিচু করে দাঁড়িয়ে ভাঙা ভাঙা ভাবে বলে, গিন্নিমা, দয়া করে আমাকে আর লোকটার ফরমাইশ খাটতে কইেন না। পল্লবী ফোঁস করে ওঠে। দাসীকে যেতে বলে সে অন্দরমহলে যায়। নিজের রুমে বেশ আয়েশ করে তখনও শুয়েছিল চয়ন রেনোয়াজ। পল্লবী কপট রাগ দেখিয়ে বলে, আপনার কি খেয়ে কাজ নেই? ওই আজম আলীকে বাড়িতে ঢোকার অনুমতি কেন দিয়েছেন? চয়ন খানিকটা ভ্রু কুচকে তাকায়, বলে, সে আবার কি করলো গিন্নি? আপনি জানেন না সে কি করেছে বা করতে পারে? জানতো, গিয়ে দেখুন লম্পটা কি কাজে এসেছে। যা কাজ আছে সেরে দ্রুত বিদায় করুন। পল্লবীর রাগ বুঝলো চয়ন। এমনিতে সহজে তার মুখের উপর কোনো কথা বলে না তার গিন্নি, কিন্তু আজম আলীকে দেখলেই রেগে যায়। চয়ন চুপচাপ দরজা দিয়ে বেরোতে নিলে পল্লবী বেশ শান্ত কণ্ঠে বলে, আপনি কি সত্যি ওই চরিত্রহীনতার ভাগ্নিকে আমার প্রহরের বউ করে আনবেন? ওর মতো ওর ভাগ্নিটারও আবার চরিত্রের দোষ নেই তো? চয়ন এবার বেশ গম্ভীর হলেন। কোনো জবাব না দিয়ে চুপচাপ গটগট শব্দ তুলে বের হয়ে গেলেন। পল্লবী ঘরে থাকা বিশাল আয়নাটার সামনে বসে, নিজেই নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ হাসে। চয়ন হলরুমে এসে আজম আলীকে বসে থাকতে দেখে তার পাশেই বসে। আজম আলী বেশ উসখুস করছে। চয়ন তা খেয়াল করেও চুপচাপ বসে রইলেন। কতক্ষণ আজম আলী মুখ খুলে তার আশায় রইলেন তিনি। আজম আলী বেশ অনেকটা সময় নিয়ে বলল, জমিদার সাহেব, আমি জানি কাল আপনার সাথে এই নিয়ে আমার কথা হয়েছে, তবে আজ আবার বলছি, আপনারা সত্যিই কি চৈত্রকে বাড়ির বউ হিসেবে আনতে চান? মানে আরও একবার বিষয়টা ভেবে দেখলে হতো না? চয়ন কোনো জবাব দেওয়ার আগেই ভেসে আসে কর্কশ গম্ভীর এক পুরুষালী কণ্ঠ। ভেবে দেখার তো কিছু নেই আজম আলী। আর চৈত্রিকাকে বিয়ে করতে চাওয়ায় তোমার কেন এত সমস্যা হচ্ছে? তোমার কি এবার নিজের ভাগ্নির দিকেও নজর পড়লো নাকি? এই কথায় বেশ ঘাবড়ে গেলেন আজম আলী। চয়নকে সে যতটা না ভয় পায় তার চেয়েও দ্বিগুণ বা কয়েক গুণ বেশি ভয় পান প্রহরকে। বার কয়েক ফাঁকা ঝোঁক গিলে আস্তে করে তাকায় প্রহরের দিকে। গায়ে একটা শুভ্র রঙের পাতলা শার্ট জড়িয়ে তার উপরের বোতাম খোলা রেখেছে প্রহর। হাত দুটো গুজে রেখেছে প্যান্টের পকেটে। চুলগুলো এলোমেলো, ভ্রুজোড়া কুচকানো, ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক হাসি। চেহারায় জমিদার জমিদার ভাবটা বেশ এঁটে সেটে রয়েছে। নিঃসন্দেহে জমিদারের বড় পুত্র সুদর্শন। এই সুদর্শন পুরুষের জন্য নারীরা যেমন মরিয়া হয়ে যায়, ঠিক তেমনই এই সুদর্শন চেহারার পিছনে ভয়ঙ্কর রূপের কথা জানলে এই পুরুষের চেয়ে অন্তত 50 হাত দূরে থাকে। আজম আলীর কপালের বিন্দু বিন্দু ঘাম আর ভীতু মুখ দেখে বেশ মজা পায় প্রহর। নিজের মতো করে সোফায় গায়ে দিয়ে বসে পড়ে। তারপর বেশ ঠান্ডা স্বরে প্রশ্ন করে আজম আলীর উদ্দেশ্যে, চৈত্রিকার সাথে আমার বিয়েতে ঠিক কি সমস্যা আজম আলী? আজম আলী আশপাশ হাতড়েও কিছু বলার মতো পেল না। মাথা নিচু করে বসে রইল। রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে তার। প্রহর শুধু চেয়ে চেয়ে দেখলো কিছু সময়, তারপর চোয়াল শক্ত করে বলল, তোমাকে আমি কোরবানি দেওয়ার আগে ভালো হয়ে যাও আজম আলী। আমি যদি একবার তোমার মুন্ডু ধরি
তবে তা মাথা থেকে আলাদা করতে সময় নিব না। চৈত্রিকার সাথে বিয়েটা আমার হবেই, আর তা আমি যখন বলবো তখনই। তাছাড়া আমার জানা মতে চৈত্রিকার কোনো আপত্তি নেই এই বিয়েতে। অবশ্য থাকলেও তা আমি শুনতাম না। যাই হোক, আজ বিকেলে চৈত্রিকার সাথে দেখা করব আমি। কোনো রকম চালাকি করলে খুব একটা ভালো হবে না। আজম আলী প্রত্যেকটা বাক্যে কেঁপে উঠলেন। প্রহরের কণ্ঠে কিছু একটা তো ছিল, যার কারণে আজম আলী ভয়ে রীতিমতো ঘেমে গোসল করে ফেলেছেন। চয়ন শুধু পুরোটা সময় ছেলের কথার দাপট দেখে গেল। একদম যোগ্য জমিদার পুত্র। চয়ন মুচকি হাসে, মনে মনে নিজের শয়তানি বুদ্ধির যোজন বিয়োজন করতে থাকে। দুপাশে দুই বেনুনি ঝুলিয়ে নাচতে নাচতে বের হয়েছে অর্থী। পড়ালেখা করতে তার ভাল লাগে না, তাই ঠিক করেছে এখন হিমানির বাড়ি গিয়ে আড্ডা দেবে। কদিন পরে তো বিয়েই হয়ে যাবে, তখন তার সাথে কথাও হবে না ভেবে একটু পরপর ঠোঁট ফুলাচ্ছিল চৈতালি। অর্থী মুখ ফুলিয়ে যখন সামনে এগুতে ব্যস্ত, তখনই দুর্ভাগ্যবশত সামনে পড়ে যায় নিবিড়। নিবিড়কে দেখে ফাঁকা ঢোক গিলে অর্থী চোখ দুটো ছোট ছোট করে তাকে হাসার চেষ্টা করে। নিবিড় চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, নেচে নেচে কোথায় যাচ্ছ? পড়ালেখা নেই? ওদিকে কি? আসলে মাস্টার মশাই, আমি তো একটু হিমানির বাড়ি যাচ্ছি, ও না ডেকেছে আমাকে। অর্থী কথা বলার সময় বারবার চোখের পলক ফেলছিল। খেয়াল করে নিবিড় গাঢ় দৃষ্টিতে তাকায়। কণ্ঠের গাম্ভীর্যতা ধরে রেখে বলে, সারাদিন এসব করে বেড়ানো ছাড়া কোনো কাজ নেই? হিমানি তোমাকে ডেকেছে, মিথ্যা বলা শিখেছ খুব। অর্থী চোখ পিটপিট করে তাকায়। এই মাস্টারমশাই কেমনে বুঝে যায় সে মিথ্যা কথা বলছে? মাস্টারমশাই কি ম্যাজিক জানে নাকি? চোখ চকচক করে উঠে অর্থী বেশ উৎফুল্ল স্বরে বলল, মাস্টার মশাই, আপনি কি ম্যাজিক পারেন? নিবিড় কপালে ভাঁজ ফেলে তাকায়। তারপর চৈতালির বেনুনি টেনে দিয়ে বলে, বাড়ি যাও, সোজা পড়তে বসবে। কি কেউ পড়ে মাস্টার মশাই? তুমি কি পড়তে বসেছিলে সারাদিন একবারও? মাধ্যমিক পরীক্ষায় ফেল করলে তোমার আব্বাজান তোমাকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে। অর্থী লাফিয়ে ওঠে। বেনুনি নাচাতে নাচাতে বেশ আনন্দের স্বরে বলে, মাধ্যমিকে ফেল করলে আব্বাজান সত্যি আমায় বিয়ে দিয়ে দিবে? তাহলে তো আর পড়তেই হবে না, তাই না? নিবিড়ের ইচ্ছে করলো নিজের কপাল নিজেই চাপড়াতে। মনে মনে সে নিজের কপাল চাপড়ালেও নিল। তবে অর্থীর সামনে চোখ রাঙিয়ে তাকালো। অর্থী সে চোখে তাকিয়ে খানিকটা ঘাবড়িয়ে পিছিয়ে যায়। ভীতু ভীতু চোখে তাকিয়ে বলে, অমন রাক্ষসের মতো তাকান কেন? আমার বুঝি ভয় করে না? আমার তো ছোট্ট একটা হৃদয়, অমন করে তাকালে হৃদয়টা যদি ভয়ে ভেঙেই যায়। নিবিড়ের ভীষণ হাসি পেল, তবে সে হাসলো না। নিজের শার্ট ঠিক করে নিয়ে বলল, হিমানিদের বাড়ি যাচ্ছ তো? চলো, আমিও বাড়ির দিকে যাচ্ছি। অর্থী মাথা নাড়ালো। আগের মতোই বেনুনি নাচাতে নাচাতে নিজেও লাফিয়ে লাফিয়ে হাঁটা শুরু করেছে। পেছন থেকে নিবিড় বেশ গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, ভালো মতো হাঁটো। নেচে নেচে যাচ্ছ কেন? স্বাভাবিকভাবে হাঁটো। অর্থী ভয়ে স্বাভাবিক হয়ে যায়। ঘাড় ফিরিয়ে নিবিড়ের দিকে চেয়ে দেখে নিবিড়ের দৃষ্টি তার দিকে। অর্থী ঠোঁট কামড়িয়ে ফিসফিস করে বলে, আপনি এত সুন্দর কেন মাস্টার মশাই? বিকেলের দিকে মামির হাতে হাতে কাজ করছিল চৈত্রিকা, সাথীও আছে। মায়ের বাড়ি থেকে এসে মুখটা ভার সোনিয়া বেগমের। চৈত্রিকা বেশ কয়েকবার খেয়াল করেছে সোনিয়া বেগমের অন্যমনস্কতা। হঠাৎ মামির মুখের এমন অবস্থা দেখে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। গলার স্বর নরম করে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে মামি? সোনিয়া বেগম চৈত্রিকার মুখের দিকে তাকায়। বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে চৈত্রিকার মুখ। হাত বাড়িয়ে মুখে আলতো করে ছুঁয়ে দেয়। কাপা কাপা স্বরে বলে, জীবনটা নরক কেন করতে চাচ্ছিস মা? চৈত্রিকা বুঝলো, হাসলো, তবে জবাব দিল না। চুপচাপ নিজের কাজে মন দিল। আজ প্রথমবারের মতো সে প্রহরের সামনে যাবে। সেই সাক্ষাৎটার জন্যই তো কতগুলো দিন ধরে অপেক্ষা করে যাচ্ছে। এবার তার অপেক্ষার শেষ। এই সাক্ষাতের পর যে বিয়েটা খুব বেশি দেরিতে হবে না, এটা বেশ ভালোভাবে জানে চৈত্রিকা। চৈত্রিকার ভাবনার মাঝে আজম আলী আসে। এসে রকচটা স্বরে বলে, জমিদারের বেটা আইছে, যান দেখা করে আসেন মহারানী। আজম আলীর কণ্ঠস্বরের এই রাগ ক্ষোভ ঠিকই বুঝলো সবাই, তবে তাতে কেউই বিশেষ পাত্তা দিল না। চৈত্রিকা নিঃশব্দে ঠোঁট প্রসারিত করে হাসে। হাতটা পানিতে ধুয়ে উঠতে সোনিয়া বেগম বলে, উল্টাপাল্টা কিছু বলিস না মা। চৈত্রিকা মাথা নাড়ে। সাথে আসতে চাইলে সে আনেও না, আর সোনিয়া বেগমও আসতে দেয় না। চৈত্রিকা নিজের শাড়ির আঁচল ভালো মতো টেনে হেলে দুলে এসে দাঁড়ায় দিঘির সামনে। সেখানে প্রহর আগে থেকেই দাঁড়িয়েছিল। ভীষণ সাধারণ একটা শার্ট পরে আছে।
হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। চৈত্রিকার উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে তাকায় প্রহর। কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেও নিজেকে স্বাভাবিক করে নেয়। চোখ নামিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করতে থাকে। চৈত্রিকা আরো এক দফা হাসে, হাত বগল দেওয়া করে বলে, কিছু বলবেন জমিদার সাহেব? প্রহর জবাব দেয় না। দৃষ্টি তীক্ষ্ণ করে কাট কাট চেয়ে রয় চৈত্রিকার মুখ পানে। চৈত্রিকার দৃষ্টি শান্ত, মুখে গম্ভীরতা এঁটে প্রহর বেশ রয়ে শয়ে বলে, তোমার কোনো আপত্তি আছে বিয়েতে? চৈত্রিকা এই প্রশ্নের জবাব না দিয়ে নিজেই প্রশ্ন করে। আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি প্রভু সাহেব? প্রহর এবারে বাঁকা হাসে, 2 কদম এগিয়ে চৈত্রিকার মুখোমুখি দাঁড়ায়। প্রহর এগোনোর পরও চৈত্রিকার কোনো হেলদোল নেই। সে কাটকাট হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে নিজের জায়গায়। চৈত্রিকার কাজে মনে মনে শয়তানি হাসি হাসে প্রহর। ফের নিজের জায়গায় সরে এসে বলে, বাহ, তেজ আছে। চৈত্রিকা এবার হাসে, কণ্ঠ আগের ন্যায় কঠিন রেখেই বলে, আমার প্রশ্নের কিন্তু উত্তর দেননি। এক সাধারণ ঘরের মেয়ের কাছে জমিদার পুত্র প্রহর রেনওয়াজ কৈফিয়ত দিবে? যখন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তখন তার কাছে তো আপনার কৈফিয়ত দিতেই হবে। তাছাড়া যেখানে স্বার্থ ছাড়া জমিদারের বাড়ির কোনো পুরুষ এক পাও আগায় না, সেখানে বিনা স্বার্থে এক চাচুলহীন মেয়েকে বিয়ে করতে চাইছেন আপনি, এটা আবার মানতেও হবে? শেষের কথাটুকুতে স্পষ্ট তাচ্ছিল্য ফুটে উঠল। প্রহর বিনিময়ে হাসে, কোনো প্রকার জবাব না দিয়ে উল্টো ঘুরে যেতে যেতে বলে, যাক, নামের মতো তেজের মতো, তবে বুদ্ধির প্রখরতাও আছে। চৈত্রিকা হাসে, প্রহরের যাওয়ার পানে তাকিয়ে ঠোঁটের কোণে কুটিল হাসি ঝুলায়, বিড়বিড় করে বলে, আগুন নিয়ে খেলতে নেমেছেন জমিদার সাহেব, এবার সে আগুনে যে আপনাকেই পড়তে হবে। তিলে তিলে একটু একটু করে কষ্ট দিয়ে আপনার সত্তা পোড়াবো আমি। আপনার প্রতিটা শির দ্বারা ভেঙে দিয়ে আপনাকে নিঃস্ব করে দিব। জমিদারের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার শুধু শাস্তির পালা। কথা দিলাম। জমিদার বাড়ি থেকে খবর পাঠিয়েছে বিয়ে এই মাসেরই 25 তারিখে হবে, বারটাও শুক্রবার। হাতে শুধু আছে কেবল 7 দিন। এই 7 দিনের মধ্যে বিয়ের জন্য বেনারসি গহনা সকল কিছু পাঠিয়ে দিবে জমিদার বাড়ি থেকে। বিয়েটার তেমন আয়োজন হবে না, শুধু জমিদার বাড়ি থেকে বর আর কয়েকজন এসে বিয়ে পড়িয়ে বউ নিয়ে চলে যাবে। বিয়ের খবর শুনে সানিয়া বেগম আর সাথীর মন খারাপ হয়ে গেছে। আজম আলী বেশ ক্ষেপে আছেন। চৈত্রিকার বিয়েটা সে মানতে পারছে না, তবে প্রহরও তাকে মানতে বাধ্য করছে। চৈত্রিকার কোনো হেলদোল নেই, সে জানতো এমনটাই হবে, আর সে মনে মনে এটাই তো চেয়ে এসেছে। তবে তার এই সংবাদ পেয়ে খুব বেশি খুশি হওয়া উচিত নাকি দুঃখ করা উচিত তা জানা নেই। তাই কোনো রকম অনুভূতি তার মধ্য থেকে আসছে না। চুপচাপ বসে আছে ঘরের কোণায়। সাথী গুটি গুটি পায়ে চৈত্রিকার কাছে আসে, কাজ ঘেঁষে বসে বেশ নরম স্বরে শুধায়, তুই কি আরো একবার ভাববি চৈত্র? বিয়েটা তোর জন্য ভয়ঙ্কর বিপদের আশঙ্কা। আর একটাবার ভেবে দেখ, যে রাস্তায় একবার পা ফেলেছি সেখান থেকে বের হওয়ার তো আর কোনো উপায় নেই সাথী। তবু প্রতিশোধের নেশে বুধ না হয় শুধুমাত্র একটিবার নিজের কথা ভাব। আমি আর নিজের কথা কি ভাববো? মরা মানুষকে কি আর ওই জমিদাররা নতুন করে মারতে পারবে? সাথী সামান্য কেঁপে ওঠে, অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে চৈত্রিকার মুখ পানে। সে নিজেও জানে না চৈত্রিকা আসলে কিসের প্রতিশোধের আশায় অমন বিপদের মুখে যাচ্ছে। শুধু জানে মেয়েটার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে, যে ঘটনার পর মেয়েটা ভেতর থেকে কেমন অনুভূতিহীন হয়ে গেছে। আচ্ছা, মানুষ এভাবেও বাঁচতে পারে? সাথী চৈত্রিকার মাথা টেনে নিজের কাঁধে রাখে, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এতটা পাষাণ সাহসী তুই কিভাবে হলি চৈত্র? তুই তো এত কঠোর ছিলি না, এমন অনুভূতহীন তো ছিলি না। তোর সেই চঞ্চলতা, দুরন্তপনা আমি ভীষণ মিস করি। আগে তুই তো তোর সবাইকে ভালোবেসে আঁকড়ে রাখতি, এখন কেন তো আমি দূরে থাকিস সবার থেকে? চৈত্রিকা অদ্ভুতভাবে হাসে, সাথীর কাঁধে মাথা রেখেই বলে, আপন মানুষের প্রতারণা চোখের সামনে থেকে দেখে কিভাবে যেন ভেতরটা পাথরে পরিণত হয়ে গেছে। এখন আর এই ছোট্ট হৃদয়ে ভালোবাসার মতো কিচ্ছু নেই, যা আছে তা এক আকাশ সমান ঘৃণা। শেষের কথায় কণ্ঠ কঠিন হয়ে যায় চৈত্রিকার। চোখের সামনে ভেসে ওঠে কিছু আবছা স্মৃতি, মুহূর্তে মাথা এলোমেলো হয়ে যায়। রাগে ঘৃণায় মাথার মধ্যে যেন দপদপ করে আগুন জ্বলছে। সাথীর কাঁধ থেকে মাথা উঠিয়ে নিজে উঠে দাঁড়ায়, শাড়ি ঠিকঠাক করে বলে, বিয়েটা আমি করবই, নিজেকে নিয়ে ভাবার কিচ্ছু নেই। বেশি হলে হয়তো আমার শেষ পরিণতি মৃত্যু হবে। তবে যে আমি গত 1 বছর আগেই ভেতর থেকে মরে গিয়েছি, তাকে আবার নতুন করে কিভাবে মৃত্যু দিবে? তাই শেষ পর্যন্ত আমার মৃত্যু হলেও জিতটা তো আমারই হবে।
তবে এত সহজে আমি কাউকে ছাড়বো না জমিদার বাড়ির সদস্যদের। সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে মারবো। একটাও অন্যায় থেকে পার পাবে না, একটাও না। চৈত্রিকা বেরিয়ে যায় ঘর থেকে। পেছন থেকে সাথী তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিজে উঠে যেমন গুটি গুটি পায়ে এসেছিল ঠিক তেমন করে চলে যায়। নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে সিগারেট ফুটছে প্রহর। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চোখে মুখে কি ভীষণ হিংস্রতা ফুটে উঠেছে। নিজের রাগ দমাতে না পেরে ব্যালকনিতে থাকা ফুলের টব মাটিতে ফেলে দেয় সজোরে। টব ভেঙে গুড়িয়ে যায় মুহূর্তেই। প্রহরের রাগ কোনো মতেই কমে না। নিজের হাতে নিজের চুল আঁকড়ে ধরতে রুমের ভেতর থেকে কেউ ডেকে ওঠে। নিজেকে যতটুকু সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে। প্রহর নিজেকে সামলে রুমের ভেতর ঢোকে। সেখানে তার গোপন খবর দেওয়ার লোককে দেখে। চোখের ইশারায় বসতে বলে। বেশ শান্ত কণ্ঠে বলে, কোনো খোঁজ খবর আছে? লোকটা মাথা নিচু করে ছোট করে বলে, না সাহেব, এই গ্রামের যারা মেয়েটাকে চেনে তারা সবাই তেমন কিছু জানে না। গত 1 বছর আগে মেয়েটির বাবা মা আগুনে পুড়ে মারা যায় এবং তারপর থেকে এই মেয়ে এখানে থাকছে তার মামার বাড়িতে। তবে তার ব্যাপারে সেরকম কোনো গুরুত্বপূর্ণ খবর নেই। প্রহর মুখটা গম্ভীর করে লোকটাকে বিদায় দেয়। বসে বসে ভাবতে থাকে বেশ অনেক কিছুই। সে তো কম কিছু জানে না চৈত্রিকার ব্যাপারে, তবু কোন আশায় সে আবারও খোঁজ নেওয়াচ্ছে। হতাশায় চোখ বন্ধ করে নেয়। সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে চৈত্রিকার তেজি রূপ, সেই উত্তপ্ত চোখ। ফট করে চোখ মেলে তাকায় প্রহর, বিড়বিড় করে বলে, এ নারী ভয়ঙ্কর, ভয়ঙ্কর তার তেজ। আদৌ কি এই তেজের কাছে জমিদার পুত্র প্রহরের নেওয়াজ টিকতে পারবে? নিজেই নিজেকে প্রশ্ন করে নিজেই অবাক হয়। সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে পরপর কয়েকবার ফাঁকা ঢোক গিলে হুট করে দরজায় কড়া নাড়ার শব্দে চমকে তাকায়। দরজার ওপাশ থেকে অর্থী বেশ চঞ্চল স্বরে ডাকছে, বড় ভাইজান আছো? আসবো আমি? প্রহর নিজেকে পুরোপুরি শান্ত করে। ছোট্ট বোনের সামনে সে কোনোভাবে নিজেকে এলোমেলো রাখবে না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিল প্রহর। নরম স্বরে বলল, ভেতরে আয়। মুহূর্তে অর্থী রুমে ঢুকে হুড়মুড় করে, যেন সে এই কথাটার অপেক্ষাতে ছিল। অর্থী গাল ফুলিয়ে ফুলিয়ে এসে সরাসরি বসে পড়ে প্রহরের পালঙ্কের উপর। হাত দুটো বগল দবা করে বেশ অভিমান নিয়েই বলে, তোমরা আমাকে কেউ ভালোবাসো না বড় ভাইজান? প্রহর ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। অর্থী দেখার আগে নিজের হাসি চেপে বেশ গম্ভীর স্বরে বলে, কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? ভালোবাসলে তো এমনটা করতে পারতে না। তুমি না এর আগে একবার বিয়ে করেছো, তবে এখন আমাকে বিয়ে না দিয়ে তুমি আবার বিয়ে করছো কেন? বলো বড় ভাইজান। অবাক চোখে তাকায় প্রহর। অবাকতার রেশ ধরেই বলে, তোকে বিয়ের কথা কে বলেছে? আর কি উল্টাপাল্টা বলছিস? তোর বয়স কত? এখন কিসের বিয়ে অর্থী? পড়ালেখা নেই তোর? শেষের বাক্যগুলোতে প্রহরের কণ্ঠ শক্ত হয়ে যায়। অর্থী খানিকটা কেঁপে ওঠে। কাঁদো কাঁদো মুখ করে তাকায় প্রহরের দিকে, বলে, বড় ভাইজান তুমিও রেগে যাচ্ছ আমার সাথে? আসলেই আমাকে কেউ ভালোবাসে না। আমি আব্বাজানকে বলে দিব তোমরা সবাই পচা। প্রহর ভুরু কুঁচকে অর্থীর মাথায় গাঁটটা মারে। কণ্ঠ স্বাভাবিক করে বলে, পিচ্ছি একটা মেয়ে, আসছিস বিয়ে করতে? পিটিয়ে বিয়ের শখ মিটিয়ে দিব। বড় ভাইজান তুমি যে বিয়ে করেছো এটা আমাকে আগে বলনি কেন? আচ্ছা বড় ভাইজান, নতুন ভাবি কি বড় ভাবির মতোই ভালো হবে নাকি অনেক বাজে হবে, ঠিক কাকিমার মতো? কাকিমা মহুয়া চৈত্রিকার কথা শুনতেই চোখ মুখ শক্ত হয়ে যায় প্রহরের। অর্থীর দিকে বেশ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে, নিবিড় এসেছিল আজ? না, মাস্টার মশাই আসেনি আজকে। ভালোই হয়েছে আসেনি, শুধু শুধু বকে আমাকে, পচা লোক একটা। এর মধ্যে অর্থীর ডাক পড়ে তার আম্মাজানের ঘরে। অর্থী দাঁত দিয়ে জিভ কেটে বিড়বিড় করে বলে, আমাজান তো আমাকে তার কাছে সব বই নিয়ে যেতে বলেছিল। হাই হাই, আজ নিশ্চিত আম্মা আমার এই ছোট্ট মাথা কেটে ফেলবে। ও ভাইজান আমি গেলাম। বলে এক ছুটে বেরিয়ে গেল। পেছন থেকে প্রহর জোর কণ্ঠে বলে উঠল, অতি সাবধানে যা, পড়ে যাবি। কে শুনে কার কথা? অর্থী যত দ্রুত পারে দৌড়ে চলে যায়। প্রহর দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে দেয়। আলমারির কাছে এসে ধীরে সুস্থে তা খুলে চোখ বুলায়। 3 মাস আগেও এই ঘরের এই আলমারিতে মহুয়ার শাড়ি জায়গা পেলেও এখন পুরো আলমারি ফাঁকা। কাপড়ের ভাঁজ তুলে তুলে প্রহর বের করে আনে একটা ছবির ফ্রেম। সেখানে বউ সাজে এক মেয়ের হাসজ্জ্বল মুখ জ্বলজ্বল করছে।
প্রহর বেশ কিছুটা সময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে অদ্ভুত রকমের এক হাসি ফুটে উঠলেও চোখে মুখে ফুটে ওঠে ক্ষোভ, হিংস্রতা। আলতো করে মেয়েটার ছবির উপর হাত বুলিয়ে রাগে ক্ষোভে ছবির ফ্রেম ছুঁড়ে মারে দেয়ালে। মুহূর্তেই শব্দ করে তা ভেঙে চুরমার হয়ে যায়। টুকরো টুকরো পড়ে থাকা ফ্রেমের দিকে তাকিয়ে প্রহর চোয়াল শক্ত করে আওড়ায়। কোনো প্রতারক বিশ্বাসঘাতকের স্থান প্রহর রেনোয়াজের জীবনে নেই। সেখানে তার স্মৃতি থাকাটাও অসম্ভব। অর্থী ভর দুপুরে বের হয়েছে, বেশ লুকিয়ে বের হয়েছে। তার আম্মাজান তাকে এই সময় বের হতে দেখলে নিশ্চিত বকাঝকা করেই বাড়ি মাথায় তুলতো, তাই লুকিয়ে বের হতে হয়েছে। পরে না হয় বাড়ি ফিরে বাবা বা ভাইয়ের আড়ালে লুকিয়ে বকা খাওয়া থেকে বাঁচা যাবে। চৈত্র মাসের এই দুপুরের রোদেও বেশ ফুরফুরে মন নিয়ে অর্থী নেচে নেচে গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছে। চুলগুলো এলোমেলো করে খুলে রাখা, আজ আর পেননি করেনি। খোলা চুলে টান খাওয়ায় চোখ মুখ কুচকে নেয়, ব্যথায় মৃদু শব্দ করে ওঠে। পেছনে তাকিয়ে দেখে নিবিড় তার চুল টেনে ধরেছে। ব্যথায় ভয়ে মুখটা কাঁদো কাঁদো করে বলে, আপনি সবসময় আমাকে ব্যথা দেন কেন মাস্টার মশাই? আপনি জানেন না আপনি চুল টেনে ধরলে আমি ব্যথা পাবো? তুমি এই দুপুরবেলায় চুল খুলে এমন করে লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছ? জানো চুল খোলা রাখলে ভূতে ধরে? নিবিড়ের স্বাভাবিক ভঙ্গিতে কথা বলাতে অর্থে ধরেই নেয় সত্যি বোধহয় ভূতে ধরে, তাই ভীত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভূতে ধরে? সত্যি? হ্যাঁ। নিবিড়ের সহজ স্বীকারোক্তি দেখে অর্থে দ্রুত এসে নিবিড়ের কাজ ঘেঁষে দাঁড়ায়। নিবিড় অস্বস্তিতে খানিকটা সরে গেলে অর্থী হাত চেপে ধরে নিবিড়ের, ফিসফিস করে বলে, এই মাস্টার মশাই সরে যাচ্ছেন কেন? পরে আবার যদি আমাকে ভূতে ধরে? নিবিড়ের জবাব দেওয়ার আগেই অর্থী চট করে ছেড়ে দেয় তাকে। ভয়ে ভয়ে তোতলিয়ে বলে, মাস্টার মশাই এই সময় কোথা থেকে আসবে? আপনি আবার মাস্টার মশাইয়ের বেশে ভূত আসেননি তো? নিবিড় কপালে ভাঁজ ফেলে তাকায়, বেশ খানিকক্ষণ বিরক্তি নিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, তোমার মতো বোকা মেয়ে জীবনও একটাও দেখিনি আমি। তোমার সামনে ভূত কেন আসবে? তুমি নিজেই তো একটা পেতনি। তাছাড়া ভূত যদি ভুল করেও আসে তাহলে তোমার বোকা বোকা কথা শুনে হয়রান হয়ে নিজেই দৌড়ে পালিয়ে যাবে। অর্থী বুঝলো না কিছুই। মাথা চুলকে চুলগুলো আগে বেঁধে নিল, তারপর দ্রুত পায়ে নিবিড়ের কাছে এসে তার সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, মাস্টার মশাই ভূতকে কি ছুঁয়ে দেখা যায়? এই প্রশ্নের উত্তর দেয় না নিবিড়, চুপচাপ নিজের মতোই সামনে তাকিয়ে হাঁটতে থাকে। ভুল করেও এই পঞ্চদশী কন্যার দিকে সে তাকাবে না। চৈত্র মাসের উত্তপ্ত রোদের আলোয় মুখ লাল হয়ে আছে অর্থীর। এই লালচে মুখের দিকে তাকিয়ে যদি সে ভুল করে বসে তার আজীবন পস্তাতে হবে। ওদিকে বোকা অর্থী জবাবের আশায় তখনও তাকিয়ে নিবিড়ের দিকে। নিবিড়ের জবাব না পেয়ে ফের হাত টেনে ধরে। নিবিড় ভ্রু কুঁচকে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, আরেকবার আমাকে ছুলে তোমাকে আমি মার লাগিয়ে দেবো অর্থী। চুপচাপ হাঁটো, কোনো শব্দ করবে না। অর্থী হাত ছেড়ে দিল, অভিমানে চোখ চিকচিক করে উঠল। নিজের মতোই চুপচাপ হেঁটে গেল নিবিড়ের পাশে। নিবিড় আর চোখে একবার অর্থের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, এই বোকা মেয়ে অভিমানও করতে জানে, কিন্তু অভিমান করলো ঠিক কোন কারণে? নিবিড় ভাবলো না গভীরভাবে। অর্থী আর নিবিড় সাথীদের বাড়ির সামনে দিঘির কাছে আসতেই দেখে এই ভর দুপুরে রোদের মধ্যে কে যেন বসে আছে। চোখ পিটপিট করে সেদিকে তাকায় অর্থী, নিবিড়কে বলে, ওটা কি মাস্টার মশাই? অমর রোদের মধ্যে বসে আছে কেন? এখন তো শীতকাল না? নিবিড় দিঘির পাড়ে বসে থাকা চৈত্রিকার দিকে তাকিয়ে বলে, ওটা তোমার হবু বর ভাবিজান, চৈত্রিকা। অর্থী বেশ অবাক হলো। তার ভাবিজান বুঝি তার মতোই বোকা? নয়তো এই দুপুরবেলা চুল এলোমেলো করে রোদের মধ্যে বসে আছে কেন? ধীর পায়ে এগিয়ে এসে চৈত্রিকার কাঁধে হাত রাখে। চৈত্রিকা চমকে তাকায় পেছনে। অর্থী ফ্যাল করে চেয়ে রয়। রোদের উত্তাপে দুধে আলতা গায়ের রং লালচে ধারণ করেছে, ঠিক তার মতোই। তবে চোখে মুখে চৈত্র মাসের এই রোদের উত্তাপের মতোই তেজ, যা অর্থী নামক বোকা মেয়েটার চোখে মুখের ছিটে ফোটাও নেই। চৈত্রিকা অর্থীকে দেখে চিনল না, কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকলো। অর্থী তখনও ফ্যাল করে তাকিয়ে আছে। সে আম্মাজানের মুখে চৈত্রিকার রূপবতী শুনলেও বুঝতে পারেনি চৈত্রিকা আসলে এতটা রূপবতী। চৈত্রিকা অর্থীর হাত সরিয়ে উঠে দাঁড়ায়, হাসার চেষ্টা করে বলে, কিছু বলবে? অর্থী তখনও চোখে গোল গোল দেখছে, বেশ টেনে টেনে বলে, আপনি আমার বড় ভাইজানের বউ হবেন? আপনি এত সুন্দর কেন ভাবিজান? চৈত্রিকা থতমত খায়, বুঝতে পারে এই মেয়ে জমিদারের একমাত্র আদরের কন্যা।
মেয়েটার বোকা বোকা মুখ দেখে বেশ কিছুক্ষণ চৈত্রিকা তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। অর্থী চৈত্রিকার জবাব না পেয়ে ফের বলে, আপনি না মহুয়া ভাবির চেয়েও অনেক অনেক সুন্দর। আপনি এত সুন্দর কেন ভাবিজান? পরপর দুবার একই প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করলো, তবে তা কাটিয়ে হাসার চেষ্টা করে অর্থীর গাল টেনে বলল, আল্লাহর সৃষ্টি তো তাই সুন্দর। তুমিও কম কি, ভীষণ সুন্দর তুমি। নাম কি তোমার? অর্থী চোখ বড় বড় করে বলে, হায় আল্লাহ, আপনি আমার ভাইজানকে বিয়ে করবেন আর আমার নামই জানেন না? না, আসলে ওভাবে তো জমিদার বাড়ির কাউকে চিনি না আমি। চৈত্রিকার আমতা আমতা করায় অর্থী হাত টেনে ধরে, রোদ থেকে সরিয়ে গাছের ছায়া এনে দাঁড় করায়। নিবিড় তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সে দেখছে অর্থী কি করে। নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ উৎফুল্ল স্বরে বলে, মাস্টারমশাই দেখেন, আমার বড় ভাবিজান কি সুন্দর। চৈত্রিকা খানিকটা লজ্জা পায়। নিবিড় নিঃশব্দে হাসে। চৈত্রিকার দিকে দৃষ্টি দিয়ে অর্থীকে বলে, তোমার ভাবিজান লজ্জা পাচ্ছে, আর বলো না। ও মা, ভাবিজান লজ্জা কেন পাবে? সুন্দর বলেছি বলে। নিবিড় কপাল চাপড়ায়। এই বোকা মেয়ে আর জীবনেও জ্ঞান বুদ্ধি কিছু হবে না। আচ্ছা, মেয়েটা এত বোকা কেন? নিবিড় অর্থীকে ধমক লাগিয়ে উল্টো ঘুরে চলে যায়। যাওয়ার পথে পেছনে তাকে আরো একবার চোখ বুলায়। চোখে মুখে তার স্পষ্ট মুগ্ধতা, তবে মুগ্ধতা ঠিক কোন রমণীর জন্য তা বুঝে আসলো না। সময় কেটেছে, আর মাত্র 2 দিন বাদে বিয়ে। এই কয়দিনের মাঝে মাঝে অর্থী ছুটে আসতো চৈত্রিকার কাছে। এসে অবশ্য তেমন কোনো কথা বলতো না, শুধু চুপচাপ চৈত্রিকার দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আপনি অনেক সুন্দর ভাবিজান, আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। কেমন যেন চেনা চেনা মনে হয় খুব। চৈত্রিকা সেই কথার পিঠে কোনো কথা বলে না। মাঝে মাঝে মেয়েটার বোকামো আর কিছু কথাতে সে সত্যি সত্যি লজ্জা পেয়ে যায়। মেয়েটা যে একদম সহজ সরল তা আর বুঝতে বাকি নেই। একই গল্পের 2টি নারী 2 রকম, একজন বোকাশোকা, অন্যজন তেজি সাহসী, যেন এটাই আগুনের ফুলকি। আর চৈত্রিকা সাথীকে নিয়ে বের হয়েছে হাঁটতে। আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। অর্থী আজ সারাদিন আসেনি। চৈত্রিকারও মনটা ভীষণ বিষণ্ণ, তাই তো মনটা ফুরফুরে করতে বের হয়েছে। মাথায় শাড়ির আঁচলটা ভালো মতো টেনে নিয়ে দুজনেই চুপচাপ হাঁটছে। পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ ডেকে ওঠে, এই মেয়ে, কোথায় যাচ্ছ তোমরা? আর তোমরা কারা? চৈত্রিকার সাথেই পিছু ফিরে তাকায়। সামনে অপরিচিত গম্ভীর এক পুরুষকে দেখে চৈত্রিকা চোখ মুখ কুঁচকে তাকালেও ভীতুর সাথেই তার হাত আঁকড়ে ধরে। ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। চৈত্রিকা শক্ত করে হাত ধরে সাথে সাথে ফিসফিস করে বলে, চৈত্র, উনি জমিদারের মেজপুত্র পিয়াস রেনোয়াজ। আপনার মতন এই লোকটারও চরিত্রের সমস্যা, খুব খারাপ একটা লোক এটা। চৈত্রিকার সামনে ফিরে তাকায়। পিয়াস তখনও তাদের দিকেই তাকিয়ে আছে। চৈত্রিকা ঠোঁট বাঁকিয়ে হাসে, মনে মনে আওড়ায়, জমিদার বাড়ির 4 নম্বর জানোয়ার। পিয়াস চৈত্রিকাকে দেখেই ফ্যাল ফ্যাল করে তাকায়। মেয়েটার মতো সুন্দরী হয়তো সে এ অবধি কাউকেই দেখেনি। সম্মোহিত দৃষ্টিতে সে এগোয় চৈত্রিকার কাছে। মাঝে ব্যবধান 1 হাতের মতো রেখে দাঁড়ায়। কেমন কণ্ঠে যেন বলে, এত সুন্দর রমণী, কোথা থেকে আসলে তুমি? চৈত্রিকা মনে মনে হাসে। সেই হাসি ঠোঁটের কোণেও ফুটিয়ে তোলে। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলে, আমি আপনার হবু ভাবিজান হই দেব সাহেব। কদিন পর আপনাদের বাড়িতেই তো থাকবো, সেখান থেকেই যাবো আসবো। পিয়াস চমকালো। অবাক চোখে চেয়ে রইল চৈত্রিকার মুখ পানে। কতক্ষণে চোখ মুখে ক্রোধ জেগে উঠল। চৈত্রিকা বা সাথীকে কিছু না বলে সে গটগট করে জায়গা ত্যাগ করে। সাথী বেশ অবাক হয়ে চৈত্রিকার মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো এটা? তেমন কিছু হয় নাই এখনো, তবে সামান্য পরিমাণ ঝামেলা হবে। চৈত্রিকার ঠোঁটের কোণে কুটিল হাসির দিকে সাথী কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর চৈত্রিকার পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, তোর ঠোঁটের কোণে কুটিল বাঁকা হাসি মানায় না চৈত্র, তোকে খিলখিল বা মুচকি হাসি দিয়ে ভীষণ মানায়। চৈত্রিকা শুধু শুনল, তবে কোনো জবাব দিল না। চুপচাপ হাঁটতে থাকলো সামনে। সেই সময় রাস্তায় দেখা হয়ে যায় নিবিড়ের সাথে। চৈত্রিকা খানিকটা ইতস্তত করলেও পিছু ডাকে নিবিড়কে। নিবিড় এক পলক চৈত্রিকার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কাছে এসে বলে, কিছু বলবেন? হ্যাঁ, আসলে আপনি তো অর্থের মাস্টার মশাই, আপনি জানেন আজ কোথায় মেয়েটা আসলো না তো? আমি ওকে পড়াতে যাচ্ছি, কেন আসেনি তা তো জানি না, তবে ওকে বলবো আপনার কথা। চৈত্রিকা সম্মতি জানায়। নিবিড় চলে যায় নিজের রাস্তায়। চৈত্রিকা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। গুনগুন করে 2 লাইন গিয়ে উল্টো পথ ধরে।
গত আধা ঘন্টা থেকে জমিদার বাড়ির হল রুমে চিৎকার চেঁচামেচি করছে পিয়াস। অহেতুক তার এই চেঁচানো কেউই তেমন গ্রাহ্য করছে না। নিবিড় এসেছে পড়তে, আর তখন থেকে সে রুমের মধ্যে বসে অর্থিকে পড়াচ্ছে। অর্থি ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। অর্থের এই ভীতু রূপ আর পিয়াসের চেঁচামেচিতে সে চৈত্রিকার কথাটা বলার সুযোগ পায়নি, বা ইচ্ছে হয়নি হয়তো। তবে অর্থের ভীতভাব দেখে ভীষণ মায়া হলো নিবিড়ের। কণ্ঠস্বর নরম করে বলল, পানি খাবে অর্থি? বেশি খারাপ লাগছে? অর্থি দুপাশে মাথা নাড়ায়, ফাঁকা চোখ গিলে বলে, মেজো ভাইজান, আমাকে মারবেন না তো মাস্টার মশাই। না, তোমাকে কেন মারবো? তুমি তো কিছু করনি, তুমি তো গুড গার্ল। নিবিড়ের নরম আদুরে কণ্ঠের কথা শুনে খানিকটা স্বস্তি পেলেও ভীষণ ভয়ও হচ্ছে। কোনো রকমে ফাঁকি না দিয়ে সে পড়াতে মন দিল। নিবিড় অঙ্ক কষতে দিয়ে দরজা ঠেলে বাহিরে আসে। উপরতলা থেকে নিচে তাকিয়ে দেখে পিয়াস চেঁচামেচি করছে। চয়ন, প্রহর, পল্লবী, পিয়াসের বউ নীরা সবাই হলরুমে। পিয়াসের চেঁচামেচির একমাত্র কারণ প্রহরের বিয়ে। তাকে না জানিয়ে বড় ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলা হয়েছে, বিষয়টা যে সে মানতে পারছে না, এটা নিয়ে চেঁচামেচি। প্রহর বোধহয় জানতো এমন কিছুই হবে, তাই তার মধ্যে অদ্ভুত কোনো প্রতিক্রিয়া নেই, বরং সে পিয়াসের দম দেখছে। ঠিক কতক্ষণ সে বড় ভাইয়ের সামনে চেঁচাতে পারে সেটাই বসে বসে দেখছে। পিয়াস হাঁপিয়ে গিয়ে বড় বড় শ্বাস নেয়। পল্লবী একবার সেদিকে তাকিয়ে মেজ বউ নীরাকে উদ্দেশ্য করে বলে। নীরা নিঃশব্দে মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যায়। প্রহর হাই তুলতে তুলতে বলে, তুই আর কিছু বলবি? তেলে বেগুনে জ্বলে ওঠে পিয়াস, তবে মুখে তা প্রকাশ করে না, চুপ করে বসে থাকে। প্রহর পিয়াসের কোনো উত্তর না পেয়ে নিজের মতো সিঁড়ির কাছে যেতেই পেছন থেকে পিয়াস বলে, বড় ভাই, বিয়েটা ভেঙে দেন, আমি চৈত্রিকাকে বিয়ে করতে চাই। কথাটা যেন পুরো হলরুমে বিস্ফোরণ ঘটালো। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহর পিয়াসের দিকে তাকিয়ে রইল। দোতলা থেকে নিবিড়ও তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। সেই সময় কিছু ভেঙে যাওয়ার শব্দে সেদিকে সবাই তাকায়। নীরা টলমল চোখে তাকিয়ে আছে পিয়াসের দিকে। তার হাতে থাকা পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ করে না পিয়াস। প্রহর যেমন শান্তভাবে সিঁড়ির কাছে গেছিল, ঠিক সেভাবেই শান্ত ভঙ্গিতে এগিয়ে আসে পিয়াসের কাছে। তার মুখ দেখে বোঝার উপায় নেই যে আদৌ রেগে গেছে নাকি সত্যিই শান্ত আছে। তবে পকেটে গুজে রাখা হাতটা ততক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে গেছে। পিয়াস একবার তাকায় প্রহরের দিকে। প্রহরের এত শান্ত রূপ তার হজম হয় না। বেশ খানিকটা চমকালেও তা বাহিরে প্রকাশ করে না। চয়ন চুপচাপ উঠে আসে পিয়াসের কাছে। পুরো পরিবেশ এতটাই শান্ত যেন ঝড় আসার পূর্বক্ষণ। চয়ন এগিয়ে আসলেও কিছু বলেনি, তবে প্রহর বেশ ঠান্ডা গলায় বলল, যা বলেছিস তা ভুলে যা। দ্বিতীয়বার কখনো এ ধরনের কথা তোর মুখে শুনলে তা তোর জন্য মঙ্গলজনক হবে না। এবারে পিয়াস কিছু বলতে নিলে চয়ন চোখ গরম করে বলে, নিজের সীমার মধ্যে থাকো পিয়াস, ভুলে যেও না প্রহর তোমার বড় ভাই, জমিদারি বংশের পুত্র তুমি। দ্বিতীয় বিয়ে করতে চাইতেই পারো, তা অস্বাভাবিক কিছু না, কিন্তু নিজের বড় ভাইয়ের হবু স্ত্রীকে বিয়ে করতে চাওয়াটা অন্যায় এবং অপরাধ। তা তুমি নিজ দায়িত্বে শুধরে নাও, নয়তো জমিদারি বংশের নিয়ম তোমার অজানা নয়। পিয়াস মুখে কিছু বলল না, ভেতরে ভেতরে ফুঁসে উঠল। প্রহর চুপচাপ নিজ জায়গা ত্যাগ করে। চয়ন নিজেও বাড়ির বাইরে চলে যায়। পল্লবী রেগে মেগে ছেলের সামনে দাঁড়িয়ে বলে, নীরা নিঃশব্দে নিজের ঘরের দিকে যায়, আর চোখে একবার তাকায় পিয়াসের দিকে। মানুষটাকে সে ভালোবেসেছিল, অথচ বিনিময়ে কষ্ট ছাড়া কিচ্ছুটি পায়নি। বিয়ের 6 মাসের মাথাতেই বুঝে গেছিল তার বোধহয় স্বামী নিজের হবে না। যার চরিত্রের ঠিক নেই, হাজার জায়গায় মুখ দিয়ে বেড়ানোর স্বভাব, সেই স্বামী তার কিভাবে হবে? তবে দ্বিতীয় বিয়ের কথা শুনে সে সত্যিই ভেতর থেকে অস্থির হয়ে পড়েছে। কোনো নারী পারে না স্বামীর ভাগ দিতে, তবে এখানে সে কিছু বলতেও পারবে না। আচ্ছা, কি এই চৈত্রিকা, যাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল? চৈত্রিকা কি সত্যি এতটা রূপবতী? না চাইতেও মনে মনে চৈত্রিকার প্রতি নীরার ক্ষোভ জন্মালো। নিজের মনে ভাবতে ভাবতে সে চলে গেল নিজের কক্ষে। পুরো ফাঁকা হলরুমে বসে রইল পিয়াস। হাতের তালুতে হাত ঘষতে ঘষতে মনে মনে হাজারটা গালি দিল প্রহরকে। চোখে মুখে রাগ খুব স্পষ্ট। সে জানতোই না প্রহর আবার বিয়ে করছে। কিছুদিনের জন্য শহরে গেছিল কিছু কাজের উদ্দেশ্যে। সেখান থেকে ফিরেই তার প্রথম দেখা চৈত্রিকার সাথে। সেখান থেকেই এত কিছু। চৈত্রিকাকে যতটা না মনে ধরেছে তার থেকেও বেশি হিংসার ক্ষোভের আগুন জ্বলছে ভেতরে। চোখে মুখে সেই ক্ষোভ ধরে রেখেই হিসিয়ে বলে উঠল, আপনাকে আমি সুখে থাকতে দিব না প্রহর রেজওয়ান। আপনি জমিদারের বড় পুত্র হলে আমিও তারই বংশের, তারই রক্তের মেজ পুত্র।
তার মতো শয়তানি বুদ্ধিতেই মাথা ভরা। আপনাকে কিভাবে ধ্বংস করতে হয় তা আমি দেখে নিব। চৈত্রিকাই হবে আমার প্রথম গুটি। এবার ধ্বংসের খেলা শুরু। কাল প্রহর আর চৈত্রিকার বিয়ে। জমিদার বাড়িতে হাজির হয়েছে চয়ন রেনোয়াজের ছোট ভাই শিমুল রেনোয়াজ, তার বউ শাইলা, মেয়ে অর্পিতা। যদিও তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়িতে। ছোট ছেলের বয়স কেবল 12, নাম অয়ন। পিচ্চিটা বেশ দুষ্টু। প্রহরের বিয়েটা বেশ জমজমাট ভাবে না হলেও চয়ন রেনোয়াজ তার ভাইয়ের পরিবারকেও বাড়িতে এনেছেন। শাইলা বরাবরই চয়ন পল্লবীর থেকে দূরে থাকতে পছন্দ করে। এবারও বেশ গাইগুই করে তবেই এসেছে। জমিদারের ছোট পুত্র চিত্র রেনোয়াজ শহর থেকে বাড়ি ফিরেছে। 3 মাস আগে যখন মহুয়াকে মৃতদেহ উদ্ধার করা হয়, তখনই শেষবারের মতো জমিদার বাড়িতে পা পড়েছিল তার। বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন তার খুব একটা আসা যাওয়া হয় না। চিত্র লাগেজে হাত বাড়িয়ে ঢুকতেই পল্লবী ছুটে এসেছে। ছোট ছেলেকে কাছে পেয়ে সে অস্থির হয়ে পড়েছে। হলরুমে তখন সবাই বসেছিল। অর্থি চিত্রকে দেখে ছুটে আসে। ভাইয়ের সামনে হাত বাড়িয়ে বেশ গদগদ স্বরে বলে, আমার জন্য কিছু আনোনি ছোট ভাইজান? চিত্র ঠোঁট এলিয়ে হাসে। বোকাশোকা বোনটার দিকে তাকায় মায়া ভরা দৃষ্টিতে। এই বাড়িতে সে সবচেয়ে বেশি ভালোবাসে তার ছোট্ট বোনটাকে। পল্লবীকে ছাপিয়ে অর্থির হাত ধরে এসে সোফায় বসে। ব্যাগের ভেতর থেকে চকলেট, নুপুর, চুড়ি বের করে দিল বোনের হাতে। অর্থি খুশিতে লাফিয়ে ওঠে। চুড়ি হাতে পড়তে পড়তে বলে, এগুলো তুমি আমার জন্য এনেছো ছোট ভাইজান? কত সুন্দর। উল্টে পাল্টে নিজের হাতে চুড়ি দেখতেই পল্লবী এগিয়ে এসে বলে। অর্থি কোনো কথা না বলে ছুটে চলে যায়। সেই সময় সিঁড়ি দিয়ে নিচে নামছিল পিয়াস। অর্থি নিজের চুড়ি, নুপুর, চকলেট নিয়ে মাতামাতি দেখে চোখ মুখ কুচকে বলে, এই সামান্য জিনিসের জন্য তুমি এত ঢং করছিলে কেন? এর থেকে দামি দামি জিনিস পায় জমিদার বাড়ির দাসীরা। তাই এত ঢং না করে চুপচাপ নিজের ঘরে যা। অর্থি ভয়ে সিটিয়ে যায়। কোনো রকমে পিয়াসকে পাশ কাটিয়ে দৌড়ে চলে যায় নিজের রুমে। পিয়াস নিচে নামলে চিত্র তাকে বলে, বোনের সাথে এমন করে কথা হলো কেন মেজো ভাই? মেয়েটা ছোট, বোকা, সহজ সরল। ওর এই ছোট ছোট জিনিসেই খুশি। ওকে ওর মতো থাকতে দাও। ওর সাথে সবসময় এমন ব্যবহার করবে না। পিয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে দৃষ্টি অগ্রাহ্য করে চিত্র চুপচাপ নিজের লাগেজ নিয়ে রুমের দিকে হাঁটা লাগায়। পেছন থেকে পল্লবী চেঁচিয়ে বলে। চিত্র প্রত্যুত্তর করলো না, নিজের মতো চলে গেল। পিয়াস সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে, সব কয়টা আমার শত্রু। চিত্র নিজের ঘরে এসে টানটান হয়ে শুয়ে পড়ে। মাথাটা ভার হয়ে আছে। বাড়ির এত শত ঝামেলা থেকে সে বরাবরই একটু দূরে থাকে। মাধ্যমিক পর্যন্ত নিজের বাড়ির অবস্থা দেখে সে আর থাকেনি। শহরের কলেজে গিয়ে ভর্তি হয়েছে। সেখানেই থেকে পড়ালেখা করে সে। দীর্ঘশ্বাস ফেলে চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে। সে সময় খট করে দরজা খোলার শব্দে চোখ মেলে তাকায় চিত্র। সামনে অর্পিতাকে দেখে উঠে বসে। অর্পিতা কিছুক্ষণ চেয়ে থাকে চিত্রের দিকে, তারপর হাসার চেষ্টা করে বলে, অনেকগুলো দিন পর তোমাকে দেখলাম চিত্র ভাইয়া। চিত্র জবাব দিল না, চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসে রইল। অর্পিতা কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে এগিয়ে আসে চিত্রের কাছে। চিত্রের থেকে দূরত্ব বজায় রেখে সে নিজেও বসে পড়ে। মেঝেতে পায়ের আঙ্গুল দিয়ে ঘুরতে ঘুরতে সেদিকে তাকিয়ে থাকে। বেশ অনেকক্ষণ নীরবতার পর চিত্র নিজেই বলে, তোরা এবার আসলে যে, কাকিমা আসতে রাজি হয়েছিল? অর্পিতা হেসে বলে, আমার তো অমনি তুমি আসবে আমি জানতাম। চিত্র ভ্রু কুচকে তাকায়। মেয়েটা একদমই বদলায়নি। 4 বছর আগে যেমন দেখেছিল ঠিক তেমনই আছে। গত 4 বছরে তাদের দেখা খুব কমই হয়েছে। ধরা যায় দেখাই হয়নি। এতগুলো দিন পর দুজনের কেউই নিজেদের মধ্যে কথা খুঁজে পেল না। দুজনাই নীরব হয়ে বসে রইল। একটা পর্যায়ে অর্পিতা কোনো কথা না বলে চুপচাপ উঠে দরজার কাছে যায়। পেছন থেকে চিত্র বলে, বড় বের হবু বউকে দেখেছিস? অর্পিতা দুদিকে মাথা নাড়ায়। চিত্র বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে, গিয়ে দেরি হ, একসাথে দেখতে যাব। অর্পিতা চমকে পেছনে তাকায়। ততক্ষণে চিত্র নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে গেছে। অর্পিতা ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে মুহূর্তেই খুশি হয়ে যায়। ছুটে নিজের রুমে গিয়ে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। বিয়ে উপলক্ষে অর্থিকে এই নিবিড় শুধু 2 দিন ছুটি দিয়েছে। এ নিয়ে অর্থি গাল ফুলিয়েছে বেশ কবার, তবুও নিবিড়ের মন গলেনি। বিয়েটা তো জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে না, হবে ঘরোয়াভাবে, তাহলে কেন বেশি ছুটি দিবে? কদিন পরই তো ওর মাধ্যমিক, অথচ মেয়েটা পড়ালেখা এত কেন ফাঁকি দেয় এটাই ভেবে পায় না।
অর্থের দিকে আর চোখে একবার তাকিয়ে আবারও নিজের মতো অর্থের খাতার দিকে তাকায়। অর্থে গাল ফুলিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলে, আপনি এমন কেন মাস্টার মশাই? আপনি তো এমনিতে আমাকে ছুটিই দেন না, আবার এখন বড় ভাইজানের বিয়ের উদ্দেশ্যে ছুটি দিচ্ছেন, তাও কেবল 2 দিন। এমন ছুটির কোনো মানে আছে? তাহলে কি ছুটি ক্যান্সেল করবো অর্থি? তুমি কি কাল আর কালকের পরের দিনও পড়বে? অর্থে আটকে উঠে বুকে হাত দেয়, চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এটা কি বলেন মাস্টার মশাই? আপনি আমাকে শুধুমাত্র 2 দিন ছুটি দিয়েছেন, তাও আবার বলছেন বাতিল করে দিবেন? আপনার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? আমার মতো এতটুকু একটা মেয়ের মনে আপনি এভাবে আঘাত করতে পারেন? তাহলে কিভাবে আঘাত করব তুমি বলো? আঘাত কেন করবেন? আপনি তো আমাকে ভালোই বাসেন মাস্টার মশাই। নিবিড় ঠিক কি বলবে বুঝে উঠতে পারে না। অর্থে তখনও নিবিড়ের মুখের দিকে তাকিয়ে আছে কিছু শোনার আশায়। মেয়েটা কোন ভালোবাসার কথা বললো? এ মেয়ে নিশ্চয়ই সব ভালোবাসার কথা বলবে না তাহলে। নিবিড় ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে নিলেই হঠাৎ করে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। নিবিড় আর অর্থে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পড়ার ঘর থেকে বের হয়। দোতলা থেকে নিচে তাকাতেই দেখতে পায় পিয়াসের বিধ্বস্ত চেহারা, হাতে পায়ে মাথায় রক্তের দাগ, গায়ে শার্টেও লেগে আছে। পল্লবী হাই হাই করছে। নীরা দ্রুত কাপড় এনে পিয়াসের মাথায় চেপে ধরে। মেজো ভাইয়ের এই অবস্থা দেখে অর্থি ভয়ে নিবিড়ের হাত শক্ত করে চেপে ধরে। নিবিড়ও বেশ অবাক হয়েছে, হঠাৎ করে পিয়াসের এমন অবস্থা হলো কেমন করে? যেন কেউ নিজের ক্ষোভ মিটিয়েছে হালকা করে। সন্ধ্যার আগের সময়, সূর্য ডুবে গেছে প্রায়, চারিদিকে তখনও হালকা আলো রয়েছে। চৈত্রিকার সাথে বসে আছে তাদের বাড়ির সামনের দিঘির পাড়ে। চৈত্রিকা গভীর চিন্তায় মগ্ন হলেও সাথী তাকিয়ে আছে তার মুখের দিকে। বেশ অনেকটা সময় ওভাবে কাটলে সাথী মুখ খুলে কণ্ঠস্বর নিচু রেখে বেশ ধীরেই বলে, কি ভাবছিস চৈত্র? তখন থেকে দেখছি ভেবেই যাচ্ছিস কিছু হয়েছে। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে সাথীর মুখের দিকে তাকায়। তার চিন্তা ভাবনায় আসলে কি চলছে তা সে জানে না। আসলে কি জানে না? চৈত্রিকা সাথীর দিকে তাকিয়ে বলে, তেমন কিছু ভাবছি না আমি, কালই তো বিয়ে, এরপর নতুন জীবন করে হবে। তোর কি উচিত হচ্ছে বিয়েটা করা? জমিদারের ছেলে তো আর তোকে ছেড়ে দেবে না। ভেবে দেখেছিস সে কিন্তু তোর উপর স্বামীর অধিকার ঠিকই খাটাবে। চৈত্রিকা ভেতর ভেতর চমকায়, তবে বাহিরে তা প্রকাশ করে না। সে যে এসব ভাবেনি এমনটাও নয়, তবে বিয়েটা করা ছাড়া তো কোনো উপায় নেই। পরপর বেশ কয়েকবার সে ফাঁকা ঢোক গিলে বড় করে শ্বাস নেয়। সাথী তখনও তার মুখের দিকে তাকিয়ে আছে। চৈত্রিকা কিছু বলার আগে ছুটে আসে সানিয়া বেগম, অস্থির গলায় বলে, চৈত্র জমিদারের ছোট ছেলে এসেছে তোর সাথে দেখা করতে। ভ্রু কুচকায় চৈত্রিকা। হঠাৎ ছোট ছেলে কেন? মাথার মধ্যে হাজারটা চিন্তা ভাবনা নিয়ে সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, তুমি যাও মামি, আমরা আসছি। সানিয়া বেগম মাথা নাড়িয়ে চলে যায়। সাথীর হাত ধরে চৈত্রিকা বাড়ির ভেতর আসে। সেখানে চেয়ার পেতে বসে আছে চিত্র আর অর্পিতা। চিত্র চৈত্রিকা আর সাথীকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে ভ্রু কুচকে তাকায়। যবে চৈত্রিকার চোখ ধাঁধানো রূপে সে নিজের মনে ভেবে নেয় হয়তো এটাই তার হবু ভাবিজান। সে শুনেছিল অর্থের কাছে তাদের হবু ভাবিজানের নাম চৈত্রিকা, আর সে বেশ রূপবতী। চিত্র চৈত্রিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ভাবিজান এত ছোট? ভাইজান কি পাগল হলো নাকি? এই মেয়ে তো বয়স আমার থেকেও ছোট। এই মেয়েকে কেমন করে বড় ভাইজান বিয়ে করে? চিত্র বেশ অবাকই হয়। প্রহরের প্রথম বিয়ের সময় তার বয়স ছিল 26 আর মহুয়ার বয়স ছিল 22। 2 বছরের সংসারের পর হুট করে মারা যায় মহুয়া। এখন প্রহরের বয়স 28, পিয়াসের বয়স 25। প্রহরের বিয়ের 1 বছরের মধ্যে সে বিয়ে করে ফেলেছিল, তাই তার আর প্রহরের বিয়ের সময়কালটা তেমন একটা পার্থক্য নেই। এমনিতে তাদের বয়সের পার্থক্য খুবই কম। চিত্রর বয়স 21, অর্থির 15, অর্পিতার 19 চলছে। অর্পিতাও বেশ অবাক হয়েছে চৈত্রিকা আর সাথীকে দেখে। সে বোঝেনি কি আসলে হবু বউ, তবে দুজনের বয়সই তো একই মনে হয়েছে তার। তার মানে প্রহর ভাইজান এই ছোট মেয়েকে বিয়ে করবে? চিত্র কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, চিত্র ভাইয়া, এই দুজনের তো বয়স কম, 16 বা 17 হবে। প্রহর ভাইজানের চেয়ে অন্তত 11 থেকে 12 বছরের ছোট তো হবেই। এত ছোট মেয়েকে বিয়ে করছে কেন প্রহর ভাইজান? চিত্র মুখ গম্ভীর করে কিছুক্ষণ তাকিয়ে রইল অর্পিতার দিকে। ততক্ষণে চৈত্রিকার সাথী কাছে এসে দাঁড়ায়। চৈত্রিকা বেশ নরম স্বরে সালাম দিয়ে বলে, ডেকেছিলেন? চিত্র গলা পরিষ্কার করে হাসার চেষ্টা করে বলে, জি,
আসলে বড় বউয়ের সাথে কাল আপনার বিয়ে তো, তাই ভাবলাম ভাবিজানকে দেখে আসি। আপনি চৈত্রিকা? চৈত্রিকা মাথা নাড়ায়। অর্পিতা হা করে তাকিয়ে আছে চৈত্রিকার দিকে। মেয়েটা সুন্দরী, মাত্রাতিরিক্ত সুন্দরী। এজন্য কি প্রহর ভাইজান এত ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? চিত্র বাড়ি ফিরেই প্রথমে প্রহরের রুমে যায়। দরজার বাইরে গিয়ে নক করতে প্রহরের গম্ভীর স্বরে অনুমতি মিশ্রিত কণ্ঠের আওয়াজ আসে। চিত্র বিনা বাক্যে রুমের মধ্যে ঢুকে যায়। আশেপাশে চোখ বুলিয়ে তাকায় বিছানার উপর বসে থাকা প্রহরের দিকে। হেলান দিয়ে বসে চোখের উপর হাত রেখে আছে। চিত্র নিঃশব্দে বসে পড়ে। প্রহর চোখ বন্ধ রেখে বলে,